আজ আমি ক্লাস 11-এর 7th চ্যাপ্টারটা আমি শুরু করছি। 7th চ্যাপ্টারের মধ্যে আছে সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণা। প্রথমে আমরা একটু ভূমিকাটা দেখে নেব যে কী বলছে। মানব জীবনে জানার প্রক্রিয়া শুরু হয় বিশেষ বিশেষ বস্তুর বিচ্ছিন্নতা বা অভিজ্ঞতা থেকে। এই অভিজ্ঞতা থেকে আমরা একটি সামগ্রিক অভিজ্ঞতা অর্জন করি। তারপর এই সামগ্রিক অভিজ্ঞতা থেকে বিভিন্ন দ্বিখণ্ডিত অভিজ্ঞতার মাধ্যমে সেই বিশেষ অভিজ্ঞতা বা জ্ঞানকে আমাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করি। অর্থাৎ কি, আমরা যখন কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করি বা কোনো কিছু ধারণা লাভ করি, আস্তে আস্তে সেইগুলোই আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা কাজে লাগাচ্ছি বা আমাদের যে অভিজ্ঞতা অর্জন হয় সেই অভিজ্ঞতাটাকে আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা সেটা কাজে লাগাতে সক্ষম হই। সুতরাং আমরা এই যে চ্যাপ্টারটা জানবো পুরোটাই হচ্ছে জ্ঞান সংক্রান্ত বিষয়ের ওপর। জ্ঞান প্রক্রিয়া সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে আমরা কিভাবে জানি, সেই সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে জানার প্রক্রিয়াটা কি? জানা বা জ্ঞান হলো একটি মানসিক প্রক্রিয়া। প্রাণীমাত্র এই প্রক্রিয়ার একটি সহজাত বৈশিষ্ট্য। আরও নির্ভুলভাবে বলতে গেলে জানা শুধু একটি মানসিক প্রক্রিয়া নয়, তিনটি স্বতন্ত্র মানসিক প্রক্রিয়ার সমষ্টি। মানে তিনটে জিনিসের সমষ্টি। কী কী? সংবেদন, প্রত্যক্ষণ আর জানা। এগুলি আমাদের বিভিন্ন জানার প্রক্রিয়ার পিছনে কাজ করে। জানার মতো জটিল মানসিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে সাহায্য করে। যদিও জানার প্রক্রিয়া হলো মনের একটি বিশিষ্ট বা সুনির্দিষ্ট শক্তি। যখনই কোনো বিষয়বস্তু সম্পর্কে আমরা জানি, তখনই আমাদের মস্তিষ্কে একটি বিশেষ গঠনমূলক প্রক্রিয়া ঘটে, যার সাহায্যে আমাদের চারিদিকের পরিবেশ সম্পর্কে আমরা জ্ঞান লাভ করে থাকি। আমাদের চারিদিকের পরিবেশ সম্পর্কে জানতে হলে এবং ইন্দ্রিয় সংবেদনের সাহায্যেই আমরা আমাদের চারিদিকের পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ করব। কিভাবে? সুতরাং জানার প্রক্রিয়ায় ইন্দ্রিয় সংবেদন এবং বিশেষ ইন্দ্রিয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। যেমন কি, কিসের সাহায্যে? আমরা চোখের সাহায্যে সমস্ত কিছু দেখতে পাই। নাসিকার সাহায্যে আমরা ঘ্রাণ বা গন্ধ অনুভব করি। জিহ্বার সাহায্যে আমরা স্বাদ নিই। দন্তের সাহায্যে বা দাঁতের সাহায্যে আমরা খাদ্যবস্তুকে চিবিয়ে খাই। দন্তটা না বললেও চলবে। আর হচ্ছে ত্বকের সাহায্যে আমরা স্পর্শকে অনুভব করি, মানে ঠান্ডা, গরম, যে কোনো কিছু। সুতরাং এই পাঁচটি জিনিস, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটি ইন্দ্রিয়ের সাহায্যে কিন্তু আমরা জানতে পারি। কান দিয়ে আমরা শুনতে পাই। ঠিক আছে? সুতরাং কী হলো, আমরা চোখ দিয়ে সমস্ত কিছুকে দর্শন করছি বা দেখছি। কান দিয়ে আমরা যে কোনো মানুষের ধ্বনি, আওয়াজ, যে শব্দ সব কিছু শুনতে পাচ্ছি। নাসিকার সাহায্যে আমরা ঘ্রাণ বা গন্ধ অনুভব করছি। জিহ্বার সাহায্যে আমরা স্বাদ নিচ্ছি এবং ত্বকের সাহায্যে আমরা সমস্ত গরম, ঠান্ডা বা সমস্ত কিছু অনুভব করছি। তো এর থেকে আমরা সমস্ত কিছু জানতে পারছি। তা বলা যেতে পারে মানব জীবনে যে কোনো জানার প্রক্রিয়াকে বিশ্লেষণ করতে আমরা তিনটে স্তর পাই। একটা প্রথমে বলেছি সংবেদন, দ্বিতীয় প্রত্যক্ষণ, তৃতীয়ত ধারণা। তাহলে সংবেদন কি? সংবেদন হলো বাইরের উদ্দীপকের দ্বারা একটি স্নায়ুমূলক অনুভূতির যখন সৃষ্টি হয়, এই স্তরে অভিজ্ঞতাকে বলা হয় সংবেদন। মানে কি, বাইরে থেকে যখন কিছু কেউ আমাদের গায়ে ঠান্ডা জল ঢেলে দিল বা কেউ বরফ ঢেলে দিল, তখন আমাদের ঠান্ডা অনুভব হবে এবং আমরা তখন বুঝতে পারবো যে বরফ দিলে আমাদের ঠান্ডা লাগে। বা কোনো সময় আমাদের হাতটা আগুনে ছ্যাঁকা লেগে গেল, তখন কিন্তু আমরা গরম অনুভব করবো। বা কোনো গরম কিছু আমাদের ত্বকে ঠেকে গেল, এর থেকে আমরা গরম অনুভব করতে পারি। সুতরাং এই স্তরে আমরা যে অভিজ্ঞতা অর্জন করি তাকেই বলা হচ্ছে সংবেদন বা স্নায়ুর মাধ্যমে। ত্বকে হলে তো ত্বক দিয়ে যেটা আমরা ফিল করছি, সেটা তো আমরা সেই উদ্দীপকটাই আমাদের সরাসরি বেনে গিয়ে অ্যাটাক করছে এবং তখন আমরা সেটা বুঝতে পারছি। প্রত্যক্ষণ কি? এই অনুভূতি
টির প্রকৃত সম্বন্ধে একটি ধারণা বা এক কথায় সেই অনুভূতিটির সংব্যাখ্যা। এই দ্বিতীয় স্তরের অভিজ্ঞতাকে বলা হয় প্রত্যক্ষণ, মানে কি, যেটা আমরা দেখতে পাচ্ছি বা সরাসরি প্রত্যক্ষ করতে পারছি বা বুঝতে পারছি। এটাও কিন্তু একটা টাইপ অফ আমাদের যেটা দেখছি সেটার মধ্যে দিয়ে আমাদের একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে মনের ভেতর, এবং সেইটা স্নায়ুর মধ্যে দিয়ে আমাদের মস্তিষ্কে যাচ্ছে এবং মস্তিষ্ক থেকে তারপর আমরা সেটা সম্পর্কে জ্ঞান বা ধারণা অর্জন করছি। ধারণাটা কি? অর্থহীন সংবেদনকে প্রত্যক্ষণের মাধ্যমে অর্থময় করে তুলতে, মানে যে সংবেদনটা প্রথমে বোঝা যায় না, কিন্তু পরে সেটা যখন আমরা প্রত্যক্ষণ মানে দেখার মধ্যে দিয়ে যখন তার আমরা বুঝতে পারি বা অভিজ্ঞতা অর্জন করতে পারি, সেই অভিজ্ঞতা উপাদানকে পূর্ণাঙ্গ এবং অর্থসম্পন্ন যে জ্ঞানের ধারণায় তৈরি করা হয়। অর্থাৎ কি, ধরো আমাদের সাথে আমরা খুব একটা ঠান্ডার জায়গায় গেলাম, ঠিক আছে, এবার আমাদের যদি স্নায়ু ঠিক কাজ না করতো বা আমাদের যদি স্নায়ুর মধ্যে দিয়ে উদ্দীপক যদি আমাদের ব্রেনে গিয়ে জিনিসটাকে হন্ট না করতো যে এটা ঠান্ডা এটা গরম, বা সেটা আমরা কি করে বুঝছি, সেটা আমরা বই পড়ে বা বই দেখে বুঝতে পারছি। ধরো আমরা একটা শীতের জায়গায় ঘুরতে গেলাম, ঠিক আছে, এবার সেখানে গিয়ে ধরো পাহাড়ি এরিয়া, তুষার ধস নামতেই পারে, কিন্তু জিনিসটা আমাদের তখনই জানবো যখন তার সম্পর্কে আমরা আগে থেকে জেনে যাবো, বা জিনিসটা সম্পর্কে আমরা স্টাডি করে যাবো বা পড়াশুনো করে যাব। তার জন্য আমাদের কিন্তু পড়ার দরকার, বোঝার দরকার। তো এটাই বলছে, যখন আমাদের সাথে হয়তো হঠাৎ তুষারধস ঘটলো কিন্তু আমরা সেইটা সম্পর্কে কোনো আইডিয়া নেই, তখন কিন্তু আমাদের কাছে সেটা অর্থহীন বা আমরা সেটা জানি না। কিন্তু আমরা যদি সেটা স্টাডি করে যাই বা কোথায় কী হতে পারে সেটা সম্পর্কে আইডিয়া করে যাই, তাহলে কিন্তু আমরা অনেকটা সেই সম্পর্কে আমাদের জানতে পারবো বা বুঝতে পারবো যে কী হতে পারে কি না হতে পারে। আমাদের যতক্ষণ না অভিজ্ঞতা হবে সেই সম্পর্কে, অভিজ্ঞতা যতক্ষণ না হয় বা সেই সম্পর্কে আমরা যদি না জানি, তাহলে কিন্তু সেটা আমার কাছে অর্থহীন। আস্তে আস্তে সেটা সম্পর্কে আমরা যখন পড়াশুনো করব, জানবো, তখন কিন্তু সেটা আমাদের কাছে অর্থপূর্ণ একটা ধারণা তৈরি হবে। তাহলে উদ্দীপক তৈরি হচ্ছে, ধরো আমি এক্ষুনি আমার হাতে একটা চিমটি কাটলাম, লাগলো, সেই লাগাটা আস্তে আস্তে স্নায়ুর মধ্যে গিয়ে গেল আমাদের মাথায় সেটা বললো যে লাগছে, তখন আমরা করে চিৎকার করে উঠছি, এরকমই। তারপরে সংবেদন তৈরি হচ্ছে, তারপরে সেটা প্রত্যক্ষণ হচ্ছে, তারপরে সেখান থেকে তুমি ধারণা লাভ করছো, তারপরে সেখান থেকে তোমার জ্ঞান অর্জন হচ্ছে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে সংবেদন ও প্রত্যক্ষণের গুরুত্ব কী? প্রথম পয়েন্ট হচ্ছে বস্তুধর্মী অভিজ্ঞতা বা লাভ। শিক্ষা বলতে জ্ঞান আহরণ এবং সেই জ্ঞানের সঞ্চয়ের কৌশলকে বোঝানো হচ্ছে। আমরা যে বই পড়ে যেটা জ্ঞান অর্জন করছি এবং সেটাকে কিভাবে আমরা টেকনিক্যালি বা ম্যানুয়ালি কীভাবে সেটাকে আমরা ব্যবহার করব, সেই কৌশলটাকে আমাদের বলে দিচ্ছে। জ্ঞান আহরণের উদ্দেশ্যই হলো বস্তুধর্মী অভিজ্ঞতার সঙ্গে ইন্দ্রিয়গুলোর উত্তেজিত হওয়া দরকার। অর্থাৎ কি, আমরা শুধু প্রত্যক্ষণ করলাম বা স্পর্শ অনুভব করলাম তা দিয়ে হবে না, আমাদের কিন্তু বইও পড়তে হবে এবং জ্ঞান অর্জনও করতে হবে। ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু থেকেই মন প্রাথমিক জ্ঞান আহরণ করে। সংবেদন দ্বারা এই জ্ঞান লাভ করা সম্ভব হয়। এছাড়াও প্রত্যক্ষণের ভিত্তি হিসেবে সংবেদন কাজ করে থাকে, তাই কোনো ধরনের সংবেদন ছাড়াই বস্তুধর্মী প্রত্যক্ষণ হতে পারে না। তারপরে কি, অভিজ্ঞতা সঞ্চয় ও সঞ্চালন। আধুনিককালে শিক্ষাবিদগণ সংবেদনের মাধ্যমে শিক্ষণ প্রক্রিয়ার কথা বলেছেন, অর্থাৎ কি টিচিং লার্নিং প্রসেসের কথা বলেছেন। কারণ আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই টিচিং লার্নিং প্রক্রিয়ার মূল কাজ হলো অভিজ্ঞতা সঞ্চয়ন এবং তার সঞ্চালন করা। মানে ধরো আমি যদি কোনো কিছু একটা জিনিস সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করি, সেই জ্ঞানটা আমি যদি এখন সমস্ত তোমাদের মধ্যে বা সমস্ত স্টুডেন্টদের মধ্যে সেটা বিলিয়ে দিই, ধরো আমি কোথাও একটা গেছিলাম, সেখানে গিয়ে আমি কী অভিজ্ঞতা অর্জন করেছি সেইটা যদি আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করি, তোমাদের কিন্তু একটা অভিজ্ঞতা বাড়লো এবং উপরন্তু আমারও কিন্তু অভিজ্ঞতা হলো এবং তোমাদেরও জ্ঞানের সঞ্চার হলো বা জ্ঞান বাড়লো। ইন্দ্রিয় উপলব্ধি কি? শিক্ষাক্ষেত্রে সঞ্চালনের মাধ্যম হলো ইন্দ্রিয়জাত সংবেদন, মানে ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে যেটা আমরা বুঝতে পারি।
তাই সংবেদনের মাধ্যমে কোনো বস্তুকে বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করতে পারলে তার বৈচিত্র্য এবং বিভিন্নতা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আহরণ করা সম্ভব হয়। মানে কি, শুধুমাত্র চোখে দেখে নয়, প্র্যাকটিক্যালি যদি জিনিসটাকে আমরা হাতে কলমে করে দেখতে পারি, তাহলে কিন্তু আমরা জিনিসটা অনেক বেশি আমাদের কাছে পরিষ্কার এবং ক্লিয়ারিটি হবে। ইন্দ্রিয় প্রশিক্ষণ কি? প্রাক প্রাথমিক স্তরে শিক্ষা ব্যবস্থায় ইন্দ্রিয় প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এই ব্যবস্থায় এমনভাবে পাঠ্য বিষয়গুলোকে উপস্থাপনা করা হয় যেখানে শিশুরা তাদের বয়স, আগ্রহ, পরিবেশ, অবস্থান, সুযোগ অনুযায়ী পঞ্চ ইন্দ্রিয়ের সমন্বয়ের মাধ্যমে সক্রিয়তা ভিত্তিক কাজের পরিকল্পনা করতে পারে। এই সক্রিয়তা ভিত্তিক কাজের মধ্যে দিয়ে শিশুদের একাধিক দক্ষতার বিকাশ হয়। অর্থাৎ কি, বর্তমানে আমরা যেটা দেখতে পাই যে শিশুদের তার ইচ্ছা, বয়স সব কিছুর ওপর নির্ভর করেই তার পাঠ্যক্রম বা সিলেবাসটা তৈরি হয়, এবং এইটা যদি তৈরি হয় তাহলে সেই শিশুটির জন্য খুবই সহজ হয় সেই বিষয়টিকে গ্রহণ করা বা অনুধাবন করা। তাই জন্য বর্তমানে যে শিক্ষা ব্যবস্থায় দেখা যায় শিশুর পরিবেশগত, সামাজিকগত, তার স্বাস্থ্যগত সব দিক থেকে বিচার বিবেচনা করে তাদের সিলেবাসটা গঠন করা হয়। এরপর আমরা একটু জানবো যে সংবেদন জিনিসটা কি। সংবেদন হলো বস্তুনিষ্ঠ বাহ্য উদ্দীপক। সংবেদনকে বস্তুনিষ্ঠ বলা হয়েছে কারণ সংবেদন স্বাধীনভাবে আমাদের চেতনা স্তরে বিরাজ করতে পারে। উদ্দীপক ইন্দ্রিয়ের সংস্পর্শে এলে যে প্রাথমিক বোধ জাগে তা হলো সংবেদন। মানে ধরো, যদি হাতে আমায় কেউ একটা চিমটি কাটে, তখন যে এই যে লাগা, এই অনুভবটা হচ্ছে, এটা আমাদের প্রাথমিক সংবেদন। উদ্দীপক ইন্দ্রিয়ের উপর কার্য না করলে সংবেদন ঘটা সম্ভব নয়। যদি আমাদের এই লাগাটা, যদি সেন্সটা যদি আমাদের মস্তিষ্কে গিয়ে না পৌঁছায়, তাহলে কিন্তু সংবেদন কার্যকরী হবে না। যেমন সংবেদনের সাহায্যে আমরা কমলালেবুর রং বা স্বাদ বা গন্ধের পরিচয় পাই। যেমন ধরো কোনো একটা আমরা কমলালেবু খাচ্ছি, এবার কমলালেবুর মিষ্টি, তেঁতো না টক কী, সেটা আমরা যতক্ষণ না খাবো ততক্ষণ তো বুঝতে পারবো না, এবং তার রঙটা কী, কালারটা কী, সেটাও কিন্তু আমরা জানতে পারবো যতক্ষণ আমরা কমলালেবুটাকে নিজে হাতে নেবো, খাবো বা দেখবো, যতক্ষণ না করবো ততক্ষণ আমরা কিছুই বুঝতে পারবো না। এটাই হলো সংবেদন। এরপর আমরা আসছি সংবেদনের কিভাবে সংবেদন তৈরি হয়। ঠিক আছে, তিনটি উপাদান পারস্পরিক ক্রিয়ার ফলে সংবেদন তৈরি হয়। প্রথমে উদ্দীপক, উদ্দীপক থেকে দেহের বা স্নায়ুতন্ত্রে যায়, সেখান থেকে চেতন স্তর বা মস্তিষ্কে যায়। মানে প্রথমে বাইরের কোনো একটা জগৎ থেকে ধরো উদ্দীপক সৃষ্টি হলো, সেই উদ্দীপকের আমাদের ইন্দ্রিয়ের মধ্যে গিয়ে প্রবেশ করলো এবং ইন্দ্রিয় থেকে আমাদের চেতনা স্তর বা মস্তিষ্কে যায় এবং সংবেদন সৃষ্টি হয়। ধরো আমরা একটা লেবুকে হাতে নিলাম, সেটাকে চোখে প্রত্যক্ষণ করলাম, দেখলাম, খেলাম, তার স্বাদ অনুভব করলাম, তারপরেই কিন্তু আমাদের সেই সেন্সটা আমাদের মস্তিষ্কে যাচ্ছে এবং তখনই আমাদের সংবেদন সৃষ্টি হচ্ছে। সংবেদনের বৈশিষ্ট্য কী, আমি এত ডিটেলের এখানে বলা সম্ভব নয়, তাই একটু পয়েন্টসগুলো আমি ছুঁয়ে যাচ্ছি। যেন জানার প্রথম একটা স্তর, মানে জিনিসটা সম্পর্কে জ্ঞান। এটা 5টি উপাদান দিয়ে তৈরি, যেমন উদ্দীপক, ইন্দ্রিয়, স্নায়ু, স্নায়ুকেন্দ্র ও প্রতিক্রিয়া। এটা হচ্ছে খুব কম সময়ের জন্য সংবেদনটা সৃষ্টি হয়। সংবেদন উদ্দীপক কেন্দ্রিক, মানে উদ্দীপনা যদি না সৃষ্টি হয় তাহলে আমরা সেটা বুঝতে পারবো না। এটা হচ্ছে সংবেদনের মান হচ্ছে খুব নিরপেক্ষ। সংবেদন উদ্দীপক সম্পর্কিত একটা জ্ঞান, বিশুদ্ধ সংবেদন চিহ্নিত করা যায় না। সংবিধানে আমরা যদি শ্রেণী বিভাগ করি দেখতে পাবো দুটো ভাগে ভাগ করা যায়, একটা গুণগত ধর্ম, একটা হচ্ছে পরিমাণগত ধর্ম। গুণগত ধর্মটা কি, সংবেদনের গুণগত দিক
হলো যে বিষয়ে সংবেদন হচ্ছে, যেমন শ্রবণ সংবেদন গুণ হলো আমরা যে শব্দটা শুনতে পাচ্ছি। আর পরিমাণগত সংবেদন কি? এটা 4 প্রকারের, যেমন তীব্রতা, স্পষ্টতা, স্থিতি এবং ব্যাপ্তি। তীব্রতা কি? যেমন শব্দের কম্পাঙ্কের ওপর শ্রবণ সংবেদন নির্ভর করে, এটা হলো তীব্রতা। স্পষ্টতা কি? উদ্দীপক স্পষ্ট এবং নির্দিষ্ট হলে সংবেদন সঠিক হয়, যেমন নির্দিষ্ট হলে শিক্ষার্থীর কোনো বিষয়কে বুঝতে সুবিধা হয়। স্থিতি কি? সংবেদন স্থিতি হোক কত সময়ের জন্য, সেটা সংবেদনটা কতক্ষণের জন্য স্থায়ী হচ্ছে, 1 মিনিট না হাফ সেকেন্ড না 2 মিনিট সেটা। ব্যাপ্তি যতটা জায়গা জুড়ে সংবেদন ছড়িয়ে থাকে তাকেই সংবেদনের ব্যাপ্তি বলে। মানে একটা কমলালেবুর আকার ঠিক কতটা বা একটা আপেল কত বড়, সেটা তার আমরা যতক্ষণ না সেটা হাতে নেব ততক্ষণ সে যতটা জায়গা জুড়ে ব্যাপ্তি তার বিস্তার করে থাকবে ততটাই জায়গা জুড়ে তার সংবেদন তৈরি হবে। আচ্ছা, উদ্দীপিত ইন্দ্রিয়ের বিভিন্নতা অনুসারে সংবেদনকে আরও 3টে শ্রেণীতে ভাগ করা যায়, এমনকি দৈহিক সংবেদন, পেশীয় সংবেদন, আর একটা হলো ইন্দ্রিয় সংবেদন। দৈহিক সংবেদনের মধ্যে কি কি? যেমন ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী, যকৃৎ। পেশীয় সংবেদনের মধ্যে 3টে ভাগ, পেশী, অস্থি সন্ধি, অস্থিমাংস। আর ইন্দ্রিয় সংবেদনের মধ্যে যেমন আমরা পেয়েছিলাম চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। আচ্ছা, এরপর আমরা দেখব প্রত্যক্ষণ। প্রত্যক্ষণে কি বলছে? জানার প্রক্রিয়া ইন্দ্রিয় সংবেদন ছাড়া আরও অনেক কিছু আছে। যদিও পরিবেশ সম্পর্কে আমাদের জ্ঞান বা অভিজ্ঞতা বহুলাংশে ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত সংবেদনের ওপর নির্ভরশীল, কিন্তু বস্তুর যাবতীয় গুণ বা বৈশিষ্ট্য আমাদের ইন্দ্রিয়ের নিকট ধরা পড়ে না। এসব গুণ বা বৈশিষ্ট্য যেসব মানসিক প্রক্রিয়ার সাহায্যে সরবরাহ করা হয় তাকে বলা হয় প্রত্যক্ষণ। সুতরাং প্রত্যক্ষণ কি? সংবেদন হলো প্রত্যক্ষণের উপাদান, অর্থাৎ উপাদানের ব্যাখ্যা করা হলে তা প্রত্যক্ষণে পরিণত হয়। আমরা বলতে পারি প্রত্যক্ষণ হলো সংবেদনের অর্থযুক্ত রূপ। আচ্ছা, একজন মনোবিদের মতে প্রত্যক্ষণটা কি? মনোবিদ স্টাউট বলেছেন প্রত্যক্ষণ হলো একাধিক সংবেদনের সমন্বয়ে গঠিত একটি প্রক্রিয়া। আচ্ছা, প্রত্যক্ষণের বিষয়বস্তু সম্পর্কে ধারণার গঠন করার ব্যাপারে মনের কয়েকটি অবস্থান লক্ষ্য করা যায়। কিরম? যেমন পূর্ণ অভিজ্ঞতার প্রভাব, প্রসঙ্গ ও পরিবেশের প্রভাব, আবেগ ও মানসিক উত্তেজনার প্রভাব, অভিভাবকের প্রভাব এবং সমাজের প্রভাব। প্রত্যক্ষণের শ্রেণীবিভাগ কটা ভাগে ভাগ করা যায় সেটা আমরা দেখব। 3টে ভাগে ভাগ করা যায়, একটা সাক্ষাৎ প্রত্যক্ষণ, একটা অর্জিত প্রত্যক্ষণ, একটা সংপ্রত্যক্ষণ। সাক্ষাৎ প্রত্যক্ষণ কি? যেটা নির্দিষ্ট ইন্দ্রিয়ের সাহায্যে কোনো বস্তুর গুণকে অবধারণ করার নাম সাক্ষাৎ বা মৌলিক প্রত্যক্ষণ। আমি জবা ফুলের দিকে তাকিয়ে যখন দেখব যে জবা ফুলের রঙটা লাল, কিংবা বরফ হাতে নিয়ে যখন একটা ঠান্ডা অনুভব স্পর্শ করব, তখনই এই লাল রঙ কিংবা ঠান্ডা বোধকে আমরা সোজাসুজি বা সরাসরি প্রত্যক্ষণ করব। অর্জিত প্রত্যক্ষণ কি? যে প্রত্যক্ষণ যে বিশেষ ইন্দ্রিয়ের মাধ্যমে পাবার কথা তা সেই নির্দিষ্ট ইন্দ্রিয় ছাড়া অন্য কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া যায়। অর্থাৎ যখন কোনো কিছু আমরা প্রত্যক্ষ করি তখন বস্তুর কতগুলো গুণকে সাক্ষাৎভাবে জানি এবং সেই সঙ্গে অন্যান্য গুণকে পরোক্ষভাবে জানি। যেমন অতীতে বরফ স্পর্শ করে জেনেছি যে সেটা ঠান্ডা, বর্তমানে বরফের দিকে তাকিয়ে দর্শন সংবেদনের মধ্যে আমাদের পূর্ব অভিজ্ঞতাটা জাগিয়ে তুলবে, যে আমরা তখন দেখেই বলতে পারবো যে জিনিসটা ঠান্ডা।
সংপ্রত্যক্ষণ কি? মনের মধ্যে যেসব অভিজ্ঞতা পূর্ব থেকেই সুসংবদ্ধ হয়ে আছে সেসব অভিজ্ঞতার আলোকে যখন কোনো নতুন ঘটনাকে প্রত্যক্ষ করা যায় তখন সেই প্রত্যক্ষণকে সংপ্রত্যক্ষণ বলা যায়। যেমন একজন উদ্ভিদ বিজ্ঞানী গাছটিকে পুঙ্খানুপুঙ্খ দেখেন এবং উদ্ভিদ জগৎ সম্পর্কে তার পূর্ব অভিজ্ঞতার মধ্যে দিয়ে গাছটিকে কোন শ্রেণীতে ফেলবেন সেটা সে বলে দিতে পারে। প্রত্যক্ষণের বৈশিষ্ট্যগুলো কি কি? এখানে আমি পয়েন্টসগুলো জাস্ট ছুঁয়ে যাচ্ছি। যেমন প্রত্যক্ষণ একটি মানসিক প্রক্রিয়া, এটি 4টি ধর্ম বিশিষ্ট, এটি একটি সক্রিয় প্রক্রিয়া, মনোযোগের সঙ্গে সম্পর্কিত, এটি একটি সুসংবদ্ধ প্রক্রিয়া, এটি পটভূমির সঙ্গে সম্পর্কিত, আর এটি স্মৃতির সঙ্গেও সংযোগ আছে। আচ্ছা, প্রত্যক্ষণ আর সংবেদনের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা তোমরা বই দেখলেই বুঝতে পারবে। এরপর আমরা আসছি ধারণা। ধারণা কি? একই শ্রেণীর বিভিন্ন বস্তুর মধ্যে যে সাধারণ গুণগুলো বর্তমান আছে তার অভিজ্ঞতাই হলো ধারণা। অর্থাৎ সমবৈশিষ্ট্য সম্পন্ন বস্তু বা প্রাণীর সাধারণ কোনো গুণ সম্পর্কে জ্ঞানকে ধারণা বলা যেতে পারে। ধারণা যেমন শিশুর প্রথাগত শিক্ষণকে সম্ভব করে তোলে, তেমনি অন্যদিকে শিক্ষার দ্বারা শিশুর ধারণা বিকাশের প্রক্রিয়াকেও সহায়তা করে। ধারণা গঠনের উদ্দেশ্যে শিক্ষার কয়েকটি পর্যায়ের কথা বলা হয়েছে। যেমন কি? শিখনের উদ্দেশ্য স্থাপন করা, ধারণাকে বিশ্লেষণ করা, ধারণা গঠনের প্রস্তুতি, ধারণা স্পষ্ট করা, উদাহরণ অগ্রগতিতে মূল্যায়ন করা, ধারণার নামকরণ করা, ধারণার উপযোগিতা নির্ধারণ করা। আমি একটু করে বলে দিচ্ছি। শিখনের উদ্দেশ্য স্থাপন কি? যে কোনো শিখনের ক্ষেত্রেই শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা হওয়া প্রয়োজন। বিশ্লেষণ করার অর্থ কি? বিশ্লেষণ প্রক্রিয়ায় শিখন পরিবেশের জটিলতাকে হ্রাস করে এবং ব্যক্তির অভিজ্ঞতাপ্রাপ্ত উদ্দীপক সামগ্রীকে শ্রেণীভুক্ত করে। এর দ্বারাই প্রত্যেক ধারণার কতকগুলো সংলক্ষণ হয় এবং সংলক্ষণ মূল্যও নির্ধারিত হয়। ধারণার গঠন প্রস্তুতি কি? ধারণা গঠনে উপযোগী প্রস্তুতি আনতে হয়। আমরা জানি ব্যক্তির শিখন পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে শুরু হয় এবং পূর্ব অভিজ্ঞতা থেকে ধীরে ধীরে নতুন অভিজ্ঞতা অর্জনে অগ্রসর হয়। অর্থাৎ ব্যক্তি যখন একটি শিখন পরিস্থিতির সম্মুখীন হয় তখন সে তার পূর্ব ধারণার ভিত্তিতে বর্তমান পরিস্থিতিতে প্রত্যক্ষণ করে। ধারণা স্পষ্ট করা কি? ঋণাত্মক ও ধনাত্মক উদাহরণের মধ্যে দিয়ে পরবর্তী ক্ষেত্রে নতুন ধনাত্মক উদাহরণের সাহায্যে বিষয় সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি করে। উদাহরণ এই অগ্রগতিতে কি? যেটা ব্যক্তির ধারণাটি তৈরি হলো কি না তা বিচারের জন্য সম্পর্কিত অগ্রগতি মূল্যায়ন করা খুবই প্রয়োজন। আচ্ছা, শিক্ষার ক্ষেত্রে ধারণা গঠনের প্রয়োজনীয়তাটা কি? এগুলো কতগুলো পয়েন্টসে ভাগ করা আছে, আমি একটু বলে যাচ্ছি। যেমন নতুন কিছু শিখতে সাহায্য করে, উদ্দীপকের জটিলতা কমায়, উদ্দীপকের সংখ্যা হ্রাস করে, তথ্য সংরক্ষণে সাহায্য করে, সমস্যা সমাধানে সাহায্য করে, শিক্ষা সঞ্চালনে সাহায্য করে, ভাষার বিকাশ ঘটায় এবং পরিশ্রম লাঘব করে। সুতরাং আমরা বুঝতেই পারলাম যে আমাদের কোনো কিছু সম্পর্কে জানতে হলে 3টে জিনিস খুবই প্রয়োজন। একটা হলো সংবেদন, তারপরে হলো প্রত্যক্ষণ, তারপরে হলো ধারণা। এই 3টে যদি থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই কোনো কিছুর সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করতে পারবো। এইটাই হলো তোমাদের ফুল 7th চ্যাপ্টার। যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। আশা করি তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। তাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো।